আজকের লেকচারে আমরা পড়ব পরাবর্ত ও অপরবর্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, যেটাকে আমরা ক্লসিয়াসের অসমতা ও অসমতা নামেও কিন্তু চিনি। ক্লসিয়াসের অসমতা বা পরাবর্ত এবং অপরবর্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কিভাবে হচ্ছে এটা আমরা দেখব এই লেকচারে। তো ধরে নিচ্ছি একটা ছোট্ট পরিবর্তন 1 নম্বর অবস্থা থেকে, মানে ধরে নিতে পারি যে 1 নম্বর অবস্থা থেকে 2 নম্বর অবস্থায় এলো, এটা 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট। ঠিক আছে, এটা হতে পারে এখান থেকে 1 নম্বর থেকে 2 নম্বর পথে, দুটো পথে আমরা যেতে পারি। একটা হচ্ছে রিভার্সিবল প্রসেসে, আর আরেকটা পথ হচ্ছে ইরিভার্সিবল প্রসেসে। মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় পরাবর্ত প্রক্রিয়া এবং এটাকে বলা হচ্ছে অপরবর্ত প্রক্রিয়া, যেটা আমরা জানি। তো পরাবর্ত প্রক্রিয়া হোক আর অপরবর্ত প্রক্রিয়া হোক, যদি মানে ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেট যদি সেম থাকে, তাহলে এই দুটো স্টেটের জন্য স্টেট ফাংশন যেগুলো আছে তাদের পরিবর্তনটা কিন্তু সমান হবে, অর্থাৎ এটা পথের উপর নির্ভর করবে না। পরবর্তীভাবে করলাম কি বা অপরবর্তীভাবে করলাম কি এটার উপর নির্ভর করছে না, নির্ভর করছে প্রাথমিক এবং অন্তিম অবস্থার ওপরে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি যে 1 নম্বর অবস্থা থেকে 2 নম্বর অবস্থায় যাচ্ছি, কিন্তু এটা একটা পরবর্তী হবে এবং একটা অপরবর্তী হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, আমরা জানি যে মাইনাস ডি বার ডব্লিউ রিভার্সিবল, এটা আমরা বলতে পারি যে গ্রেটার দ্যান মাইনাস ডি বার ডব্লিউ ইরিভার্সিবল। এটা কোথা থেকে লিখলাম না, আমরা এর আগে প্রমাণ করেছি যে রিভার্সিবল প্রসেসে কৃতকার্য ইরিভার্সিবল প্রসেসের কৃতকার্যের তুলনায় কিন্তু বেশি হয়, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এটা প্রমাণও করেছি। তো এখানে মাইনাস টার্মগুলো কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস টার্মগুলো রিপ্রেজেন্ট করছে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, মানে এখানে সিস্টেম দ্বারা কৃতকার্যকে ঋণাত্মক ধরা হয়, এটা আমরা সকলেই জানি। তাহলে পরাবর্ত প্রক্রিয়াতে যে পরিমাণে কার্যটা হয়, অপরবর্ত প্রক্রিয়ায় তার থেকে কম পরিমাণে কার্য হয়, এটাই মানে এখান থেকে পাওয়া গেল। এখন যেহেতু আগের কথাটা যেটা বললাম যে যে সমস্ত স্টেট ফাংশন আছে তাদের পরিবর্তন কিন্তু সমান হবে যদি ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেটটা সমান হয়। এখন এটা রিভার্সিবল প্রসেসে হলো নাকি ইরিভার্সিবল প্রসেসে হলো, এটা ইমম্যাটেরিয়ালস। ঠিক আছে, এর উপরে নির্ভর করে না। তো তার জন্য আমরা বলতে পারি যে আন্তঃশক্তির পরিবর্তন, অর্থাৎ ইন্টারনাল চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, সেটাকে আমরা ডি ইউ, মানে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ডি ইউ সমান সমান আমরা লিখতে পারি ডি ইউ রিভার্সিবল সমান সমান ডি ইউ ইরিভার্সিবল। অর্থাৎ এই ডি ইউ মানে কি, আন্তঃশক্তির পরিবর্তন 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যাওয়ার ফলে আন্তঃশক্তির পরিবর্তনটা, এটাকে ডি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করছি আমরা। তো একই রকমভাবে এটা যদি রিভার্সিবল প্রসেসে হয়, তাহলে যে পরিবর্তনটা হলো আন্তঃশক্তি, সেটা হচ্ছে ডি ইউ রিভার্সিবল, এবং যদি এই পরিবর্তনটা ইরিভার্সিবল প্রসেসে হয়, তাহলে যে আন্তঃশক্তির পরিবর্তন হলো সেটাকে আমরা বলছি ডি ইউ ইরিভার্সিবল। তাহলে আমরা জানি যে ডি ইউ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক, তার কারণে এইটা সমান সমান এটা হবে, আমরা লিখতে পারি মানে রিভার্সিবল প্রসেসে আন্তঃশক্তির পরিবর্তন, ইরিভার্সিবল প্রসেসে আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু সমান হবে, এইটা বলা যায়। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে, ঠিক আছে, লেখা যাবে কি, এখান থেকে লেখা যাবে ডি ইউ ইজ ইকুয়াল টু ডি বার কিউ রিভার্সিবল প্লাস ডি বার ডব্লিউ রিভার্সিবল। ঠিক আছে, অর্থাৎ রিভার্সিবল প্রসেসে আন্তঃশক্তির যে পরিবর্তনটা হয়েছিল তার মানটা হচ্ছে রিভার্সিবল প্রসেসে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান কতটা হয়েছে সেটা, এবং সিস্টেম এবং পরিবেশের মধ্যে কতটা ওয়ার্ক ডান হয়েছে
সেইটা, এটা দুটোর যোগফলকে আমরা বলি আন্তঃশক্তির পরিবর্তন। তাহলে এটা বলছে রিভার্সিবল প্রসেসের জন্য, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখছি। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে du ইজ ইকুয়াল টু ইরিভার্সিবল প্রসেসে যেটা হচ্ছে আর কি ডি বার কিউ ইরিভার্সিবল প্লাস ডি বার ডব্লু ইরিভার্সিবল। তার মানে ইরিভার্সিবল প্রসেসে এইটা হবে আন্তঃশক্তির পরিবর্তনটা। তো আমরা যেটা আগে দেখলাম যে রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস যেটাই হোক না কেন এটা ইউ এর সঙ্গে সমান হবে, মানে ডি ইউ এর সঙ্গে সমান হবে, তাই এটা লিখতে পারছি আমরা। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রত্যেক ক্ষেত্রে দেখলাম যে ডি ইউ বাম দিকে রয়েছে, বাম সাইডে ডি ইউ রয়েছে, আর এইটা সমান, তার জন্য আমরা লিখতে পারবো এইটা সমান সমান এটা লিখতে পারবো। তাহলে 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি যে ডি বার কিউ রিভার্সিবল প্লাস ডি বার ডব্লু রিভার্সিবল সমান সমান হচ্ছে এইটা, মানে ডি বার কিউ ইরিভার্সিবল প্লাস ডি বার ডব্লু ইরিভার্সিবল। এই সূত্রটা মানে এটা পাওয়া গেল। তো এখান থেকে আমরা কি পাবো, এই কিউগুলোকে একদিকে নিয়ে আসবো, মানে ডি বার কিউ রিভার্সিবল মাইনাস ডি বার কিউ ইরিভার্সিবল সমান সমান কত, এটা রিভার্সিবলটাকে এইদিকে নিয়ে যদি আসি তাহলে মাইনাস ডি বার ডব্লু রিভার্সিবল প্লাস ডি বার ডব্লু ইরিভার্সিবল। এটাকে আমরা কি করতে পারি না মাইনাস ডি বার ডব্লু রিভার্সিবল মাইনাস অফ মাইনাস ডি বার ডব্লু ইরিভার্সিবল, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, মাইনাসে মাইনাস প্লাস হয়ে এটা এখান থেকে লেখা যাবে। আমরা যেটা করলাম এইখানে কেন করলাম এটা, কারণ আমি এই যে এখানে আগে একবার লিখেছিলাম যে মাইনাস ডি বার ডব্লু রিভার্সিবল, এটার মাইনাস ডব্লু ইরিভার্সিবল, এইখান থেকে মানে এইটার তুলনায় এইটা বেশি হবে, বড় হবে, তার জন্য কিন্তু আমি এই ফরম্যাটে সাজিয়ে নিলাম জিনিসটাকে। ঠিক আছে, এটা তাহলে আমরা পেলাম। এখন যেহেতু এইটা থেকে এইটুকুর অংশের তুলনায় এই অংশটুকু বড়, তাই আমরা কি লিখতে পারবো ডি বার কিউ রিভার্সিবল মাইনাস ডি বার কিউ ইরিভার্সিবল ঠিক আছে, এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু লিখতে পারবো আমরা 0। কেন, এই পার্টটা যেহেতু হয় শূন্যর কাছে, মানে শূন্য হবে, এটা যদি রিভার্সিবল প্রসেস হয়, এটা এই দুটো মান যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে 0 হয়ে যাবে, এটা 0-র সঙ্গে তাহলে এটা সমান হবে। আর যদি এই রিভার্সিবল প্রসেসে বেশি পরিমাণে কার্যটা হয় তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখব কি, যেহেতু ডি বার ডব্লু রিভার্সিবল greater than or equal to ডব্লু ইরিভার্সিবল। ঠিক আছে, এটা মানে রিভার্সিবিলিটি অ্যাকচুয়ালি এটা তো একটা আইডিয়াল অবস্থা, রিভার্সিবল প্রসেস বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না। এটা ইরিভার্সিবল প্রসেসের থেকে মানে কোনো একটা ইরিভার্সিবল প্রসেস যদি খুব মানে দ্রুত গতিতে খুব মন্ত্রগতিতে করা যায় এবং মানে তোমার হচ্ছে চালক বল এবং বিরুদ্ধ বল যদি খুব সামান্য পরিমাণে পরিবর্তন করা যায়, অল্প পরিমাণে ডিফারেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই রিভার্সিবল প্রসেসটা কিন্তু রিভার্সিবলের কাছাকাছি আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এইটা সমান হবে, মানে এটা সমান সমান এটা হবে। কিন্তু যদি রিভার্সিবল প্রসেসটা মানে কোনো একটা প্রসেস রিভার্সিবলের প্রায় কাছাকাছি আসে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু ডব্লিউ রিভার্সিবলের তুলনায় ডব্লিউ রিভার্সিবল প্রসেসটা কিন্তু অনেক বেশি হবে। আর এই কারণেই আমরা দুটো লিখে রাখছি। ঠিক আছে, হয় বেশি হবে নাহলে সমান হবে। এই রিভার্সিবল প্রসেসে যে কাজটা হচ্ছে সেটা হয় রিভার্সিবলের সঙ্গে সমান হবে আর নাহলে তার থেকে বেশি হবে। এইটার জন্য আমরা এটা লিখতে পারলাম। তাহলে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 লিখলাম, কারণ এটা আর এটা প্রায় সমান সমান হয়ে গেলে এটা 0 হয়ে যাবে, যদি এটা বেশি হয় তাহলে গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, এইটা আমরা পেলাম। এখন
আমরা লিখতে পারবো ডি বার কিউ রিভার্সিবল সমান সমান কত, সমান সমান নয়, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু লিখতে পারবো ডি বার কিউ ইরিভার্সিবল। এটা লেখা গেল। তাহলে দুদিকেই যদি আমি টি দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেলাম, এইটা টি দিয়ে ভাগ করার পরে দেখো এইটা কিন্তু চলে এসছে সেই রিভার্সিবল প্রসেসে হিট চেঞ্জ বাই টেম্পারেচার। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো ডিএস। তাহলে ডিএস গ্রেটার দ্যান ইকুয়াল টু কত পেলাম, ডি বার কিউ ইরিভার্সিবল বাই টি। এই যে সূত্রটা, এই সমীকরণটা পেলাম আমরা, এই সমীকরণটাকে বলছি তাপগতিবিদ্যার দ্বিতীয় এই সমীকরণটাকে আমরা বলছি ক্লসিয়াসের অসমতার সমীকরণ। ঠিক আছে, এটি হলো ক্লসিয়াস অসমতা সমীকরণ। আশা করি বোঝা গেছে এটা ক্লসিয়াসের অসমতা সমীকরণটা। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা পেয়েছি, আমরা যেটা পেলাম এখান থেকে যে এই সূত্রটা মানে সমীকরণটা আমরা এর আগে পেলাম। তো এখান থেকে দুটো জিনিস আমরা মানে কনক্লুশন করতে পারি এখান থেকে, ডিএস গ্রেটার দ্যান কিউ ইরিভার্সিবল বাই টি। এটা কখন হবে, এটা হচ্ছে অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে কি অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, যদি পরবর্তী প্রক্রিয়া হয় তাহলে ডিএস ইজ ইকুয়াল টু, তখন ডিএস ইজ ইকুয়াল টু তখন কি হয়ে যাবে, এটা পরবর্তী প্রক্রিয়ার জন্য হয়ে যাবে, অর্থাৎ ডি বাই কিউ রিভার্সিবল বাই টি হয়ে যাবে। ঠিক আছে, তো এইখান থেকে যেটা আমরা লিখতে পারি, এখান থেকে যেটা লিখবো ডিএস গ্রেটার দ্যান, এবার এই যে ডি বার কিউ ইরিভার্সিবল, এইটা সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি ডি ইউ প্লাস মাইনাস টি বার ডব্লু ইরিভার্সিবল, এইটা লিখতে পারি। ঠিক আছে, আর টি নিচে আছে, এটা টিকে নিচে রাখলাম। এটা অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে। কারণ এই যে এটা আমি কিভাবে লিখলাম, এটা তার কারণ হচ্ছে আগে থেকে জানছিলাম আমরা যে ডি ইউ ইজ ইকুয়াল টু ডি বার কিউ ইরিভার্সিবল প্লাস ডি বার ডব্লু ইরিভার্সিবল, এটা জানতাম আমরা। তাহলে এটা সমান সমান কত হবে, ডি বার কিউ ইরিভার্সিবল, এই যে ডি বার কিউ ইরিভার্সিবল যেটা রয়েছে, তাহলে ডি বার কিউ ইরিভার্সিবল সমান সমান কত হবে, এই ডি বার কিউ ইরিভার্সিবল সমান সমান হবে ডি ইউ মাইনাস কত, এই ডি বার ডব্লু ইরিভার্সিবল। ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। জাস্ট এখন দেখো ওই জিনিসটাই আমি এখানে বসেছি। এখন রিভার্সিবল প্রসেসের জন্য কি লিখতে পারবো আমরা, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারবো এই যে এখান থেকে যে ডিএস ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস মাইনাস ডি বার ডব্লু রিভার্সিবল। ঠিক আছে, বাই টি। এটা হচ্ছে পরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি একটি নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে বিচার করি, তার মানে ধরে নিচ্ছি কি যে একটি নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডি বার কিউ রিভার্সিবল বলো ইরিভার্সিবল বলো, ঠিক আছে, রিভার্সিবল বা ইরিভার্সিবল যাই বলো না কেন,
ডি বার কিউ সিম্পলি আমরা লিখছি ডি বার কিউ মানে আমার তাপের আদান প্রদান, এটা কিন্তু শূন্য হবে। এটা যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে আবার আমরা এখান থেকে এই নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয় না, এটাও শূন্য হয়, তাহলে ডি বার ডব্লু এটাও শূন্য হবে। ঠিক আছে, এই তিনটেই শূন্য হচ্ছে, যেহেতু তিনটেই শূন্য হচ্ছে তার জন্য আমরাও লিখতে পারি এই যে এখানে এটাও শূন্য, ঠিক আছে, এটাও শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, সবই শূন্য হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে ডিএস রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা শূন্য, এটা শূন্য, যদি দুটোই শূন্য হয় তাহলে ডিএস ইজ ইকুয়াল টু শূন্য হবে। এটা কার জন্য হলো? পরাবর্ত প্রক্রিয়ার জন্য। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু কত হচ্ছে? শূন্য হচ্ছে। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে একটা নিঃসঙ্গ সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন শূন্য। ঠিক আছে, এই জিনিসটা ভাষাটা লিখবো এভাবে। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পরাবর্ত প্রক্রিয়ায় কোনো নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন সমান সমান শূন্য, এটা বলা যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কিন্তু যদি অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এইখানটায় আমরা বসাবো এটা শূন্য হবে, এটা শূন্য, তাহলে টোটালটা এটা শূন্য হয়ে গেল। তাহলে আমরা বলবো ডিএস ইরিভার্সিবল গ্রেটার দ্যান জিরো। এইটা হচ্ছে খুব মিনিংফুল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে যেটা আমরা পেলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে অপরবর্ত প্রক্রিয়ায় কোনো নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য থেকে বেশি হয়। ঠিক আছে, বা আমি লিখতে পারি ধনাত্মক। ঠিক আছে, মানে পজিটিভ, এটা গ্রেটার দ্যান জিরো হবে, এটা এখান থেকে মানে পাওয়া গেল। আশা করি জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, সুতরাং এখান থেকে পরিষ্কার যেটা বুঝলাম যে কোনো পরাবর্ত নিঃসঙ্গ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে, কিন্তু অপরবর্ত প্রক্রিয়াতে নিঃসঙ্গ সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু শূন্য অপেক্ষা বড় হবে, এটা পরিষ্কার বোঝা গেল। ঠিক আছে, এবার আমরা দেখব গিবস হেলমজ সমীকরণ। গিবস হেলমজ এর সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে। আচ্ছা, গিবস হেলমজ সমীকরণ আমরা ডিরাইভ করব। তো আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু জি মানে হচ্ছে গিবস ফ্রি এনার্জি, এটা তোমরা জানো, আর নতুন করে আমি এটা ডিরাইভ করলাম না। তো আমরা জানি জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি এস। এখন জি মানে হচ্ছে গিবস ফ্রি এনার্জি, এইচ মানে হচ্ছে এনথালপি, টি হচ্ছে পরম উষ্ণতা, আর এস হচ্ছে এন্ট্রপি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এখন এখানে যদি জি ইজ ইকুয়াল টু এইচ এর মান আবার কি জানি আমরা? এইচ এর মান জানি ইউ প্লাস পিভি, এটা আমরা জানি এইচ এর মান। ঠিক আছে, আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু আন্তঃশক্তি প্লাস পিভি ওয়ার্ক, এটা আমরা ডেফিনেশন জানি। তাহলে এখান থেকে এটা লিখলাম আমি। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, মানে ডিজি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? তাহলে ডি ইউ, এটাকে তাহলে প্লাস
একটা কনস্ট্যান্ট থাকবে আর একটা মানে ডেরিভেটিভ হবে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিভি, এটা পাওয়া গেল। ঠিক আছে, আর এখানে সরি এখানে আছে টিএসটা লেখা হয়নি, তাহলে টিএস, এখন টিএস এর যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে, টি ইন্টু ডিএস প্লাস মাইনাস এস ইন্টু ডিটি। ঠিক আছে, এটা পাওয়া যাবে। এখন ইউ ডিইউ প্লাস পি ডিভি, এই জায়গাটাকে একটু ফোকাস আলাদাভাবে করব, প্লাস ভি ইন্টু ডিপি। এখন দেখো টি ইন্টু ডিএস, এই টি ইন্টু ডিএস এর পরিবর্তে আমি লিখব কিন্তু মাইনাস ডি বার কিউ রিভার্সিবল। ঠিক আছে, মাইনাস এস ইন্টু ডিটি। কেন? কারণ যেহেতু ডিএস ইজ ইকুয়াল টু ডি বার কিউ রিভার্সিবল বাই টি, তাহলে ডি বাই কিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু কত, টি ইন্টু ডিএস, তার জন্য আমরা কিন্তু এখানে এটা লিখতে পারলাম। এখন ডিইউ প্লাস পি ইন্টু ডিভি, এটার মানটা কত না, এটাই ওই প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি যে ডি বার কিউ রিভার্সিবল, এটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এটা আমরা। তার কারণ হচ্ছে আমরা জানি মানে প্রথম সূত্র থেকে আমরা জানি কি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র যেটা ডি ইউ ইজ ইকুয়াল টু ডি বার কিউ রিভার্সিবল প্লাস ডি বার ডব্লু রিভার্সিবল। এখন ডি বার কিউ রিভার্সিবল মাইনাস পি ইন্টু ডিভি, এটা সূত্র থেকে আমরা জানি। তাহলে এখান থেকে ডি বার কিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু কত হবে না, ডি ইউ প্লাস পি ইন্টু ডিভি, এটা পাওয়া যাবে। তাই ডি ইউ প্লাস পি ইন্টু ডিভি এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি ডি বার কিউ রিভার্সিবল। তাই এর পরিবর্তে ডি বার কিউ রিভার্সিবল লিখেছি, প্লাস হচ্ছে ভি ইন্টু ডিপি মাইনাস ডি বার কিউ রিভার্সিবল মাইনাস এস ইন্টু ডিটি। ঠিক আছে, এটা পাওয়া গেল। তাহলে এখানে ডিজি ইজ ইকুয়াল টু এটা পাওয়া গেল। তো এখন এই ডি বার কিউ রিভার্সিবল, এখানে ডি বার কিউ রিভার্সিবল কেটে আউট হয়ে গেল। এখন পড়ে থাকলো কি, ডিজি ইজ ইকুয়াল টু পড়ে থাকলো ভি ইন্টু ডিপি মাইনাস এস ইন্টু ডিটি, এটা পড়ে থাকলো। কিন্তু যদি আমি প্রেসারটাকে মানে কনস্ট্যান্ট রাখি তাহলে কি লিখব, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, দ্যাট কনস্ট্যান্ট প্রেসার ডিপি ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে, প্রেসারের পরিবর্তন হবে না। তাহলে ডিপি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। ডিপি ইজ ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে সেই ক্ষেত্রে এইটা 0 হয়ে যাবে, তার মানে এটা আমরা পুরো 0 হয়ে যাবে। তাহলে ডিজি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এস ইন্টু ডিটি, এটা পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা বা এই পার্সিয়াল ডেরিভেটিভ ডিজি বাই এই ডিটিটাকে যদি নিচে নিয়ে আসি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তাহলে কত হবে, মাইনাস এস হয়ে যাবে। ঠিক আছে, এই সমীকরণটা তাহলে আমরা পেলাম। এখন যেটা দেখব যে এই সমীকরণটা পেলাম। এখন কোনো একটা সিস্টেমের প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি যে গিবস ফ্রি এনার্জি হচ্ছে G1 এবং অন্তিম অবস্থায় গিবস ফ্রি এনার্জিটা হচ্ছে G2, আর প্রাথমিক অবস্থায় এনট্রপিটা হচ্ছে S1, অন্তিম অবস্থায় S2। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, তোমাদেরকে নোট দিয়ে দেবো, তোমরা এখান থেকে ভাষাগুলো লিখে নেবে। তো যেটা হচ্ছে কি প্রাথমিক অবস্থার জন্য আমরা লিখতে পারি কি এই যে সূত্রটা, এখান থেকে আমরা লিখতে পারি যে dg1 বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি ইজ ইকুয়াল টু মাইনাস S1, এবং আমরা লিখতে পারি কি 2 নম্বর স্টেটের জন্য যেটা লিখব সেটা হচ্ছে কি dg2 বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু মাইনাস S2, মানে S2 মানে হচ্ছে সেকেন্ড স্টেপ, কোনো একটা সেকেন্ড স্টেটে এই অবস্থাটা হলো। ঠিক আছে, তার জন্য আমরা এটা লিখতে পারি। এখন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে, এবার যদি ওই যে আগে সমীকরণটা পেলাম সেখান থেকে যদি আমরা S2 মাইনাস S1 এইটা যদি করার চেষ্টা করি
তাহলে কি পাবো না S2 মানে পাওয়া যাবে এখান থেকে মাইনাস dg2/dt অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার সমীকরণের মাইনাস আর S2 মাইনাস S1 এখানে বলেছি, তো S1 এর মানটা তো আমরা জানি, তো S1 এর মানটা হচ্ছে কি মাইনাস dg1/dt অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা হচ্ছে S1 এর মানটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাবো, তাহলে dg2/dt অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মাইনাস তোমার হচ্ছে কি dg1/dt অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এই যে এটা আমরা S2 মাইনাস S1 যখন করেছি, তাহলে এটাকে ডেল এস লেখা যেতে পারে, মানে এনট্রপির পরিবর্তন লেখা যেতে পারে। তাহলে এটা সমান সমান কত হবে, দেখো এখানে dg2 মাইনাস dg1, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মাঝখানে এভাবে লিখতে পারি d অফ ডেল জি বাই ডেল ডিটি, পার্সেল ডেরিভেটিভ ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এস এর মানটা একটা কিন্তু আমরা এখান থেকে ডেল এস এর মানটা কিন্তু পেলাম এখান থেকে। ঠিক আছে, আবার আমরা জানি কি, আবার আমরা জানি ডেল জি ইজ ইকুয়াল টু কত, ডেল জি ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। এই সমীকরণটা সবারই জানা, এটা হচ্ছে স্থির তাপমাত্রায়। ঠিক আছে, যেহেতু স্থির তাপমাত্রায় এস ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই এটা লেখা যায়। তো এই যে সমীকরণটা পেলাম আমি, এই সমীকরণের মানটা আমি এখানে বসাবো, তাহলে ডেল জি ইজ ইকুয়াল টু কত হবে, দেখাও, এই ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস, তাহলে ডেল জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওই একই সূত্র বসাবো, ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস এর মান কত, এইটা এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো কি, এটা পড়ে থাকলো। ঠিক আছে, এই সমীকরণটাকেই বলা হচ্ছে, এটি গিভস হেলমহোল্টজ সমীকরণ। এই সমীকরণটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আর একটা অন্য রূপ আছে যেটা আমরা ডেরাইভ করার চেষ্টা করব। যেমন দেখো, এটাকে ডেরাইভ করার অন্যভাবে অন্য একটা ফর্ম আছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, এটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই পড়ে থাকে, যে গিবস হেলমহোল্টজের সমীকরণটি মানে প্রতিষ্ঠা করো, বা এটা দিয়ে দিলেও দিয়ে বলবে যে এটা প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই আসে, তোমরা খুবই ভালো করে এই প্রশ্নটাকে একদম রেডি করবে। ঠিক আছে, গিবস হেলমহোল্টজ ইকুয়েশনের অন্য রূপটা আমরা দেখব। গিবস অন্য রূপ, এটা অন্য একটা রূপ রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। যদি আমরা স্থির চাপে ডেল জি বাই টি, এই এটাকে যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে অবকলন করলে, মানে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি পাবো বলো, তোমরা নিজেরাই করতে পারবে এটা। টি এর সাপেক্ষে অবকলন করলে যেটা পাবো, ডি অফ ডেল জি বাই ডিটি। ঠিক আছে, সরি, ডি অফ ডিটি
ডেল জি বাই টি, এইটা অ্যাট কনস্ট্যান্ট আমরা করছি প্রেসারে। ঠিক আছে, এটা যদি করি তাহলে দেখো কোথায় পাবো, এখান থেকে এই যে এটাকে যদি মানে ডেরিভেটিভ করি, তাহলে একবার এটাকে ডেরিভেটিভ করতে হবে টি কনস্ট্যান্ট, মানে 1/t কনস্ট্যান্ট থাকবে, একবার 1/t কনস্ট্যান্ট থাকবে, ডিজিকে ডিটি দিয়ে মানে তোমার হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তাহলে যেটা আমরা পাবো এখান থেকে সেটা হচ্ছে, সরি এখান থেকে একটু কেটে লিখি, এখানে আবার লিখি ডি অফ ডিটি ডেল জি বাই টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এটা যদি করি তাহলে ভাবো যে প্রথমে ডেল জিটা আমি কনস্ট্যান্ট রেখে দিলাম, ডেল জি কনস্ট্যান্ট রাখলাম, তাহলে পড়ে থাকলো কি 1/t। এবার 1/tকে যদি ডেল টি দিয়ে গুণ করি, মানে ডেরিভেটিভ করি সরি, তাহলে পাবো কি -1/t², এটা পাবো। ঠিক আছে, এখন 1/tকে আমরা কি করলাম, ধ্রুবক রেখে দিলাম, 1/tকে ধ্রুবক রেখে দিলাম, 1/tকে ধ্রুবক রেখে দিলে এবার ডিজিকে দিয়ে আমাদের ডেরিভেটিভটা করতে হবে। তাহলে কি পাচ্ছি, ডি অফ ডেল জি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা পেলাম। এখন এই যে তাকাও, এখানে নিচে আছে t² আর এখানে আছে টি, তো যদি আমরা এখানে t² লসাগু করি তাহলে কি পাবো, এটা কাটলো, তাহলে যেটা পেলাম আমরা সেটা হচ্ছে মাইনাস ডেল জি পেলাম। আচ্ছা, তারপরে আর এখান থেকে যদি আমরা টিকে এটা দিয়ে ভাগ করি তাহলে টি পাবো। ঠিক আছে, এবার ওই টিকে আমরা এটা দিয়ে যদি গুণ করি তাহলে যেটা পাওয়া যাচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে টি ইন্টু ডি অফ ডেল জি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি। ঠিক আছে, এই জিনিসটা পেলাম আমরা। তাহলে এখান থেকে বলতে পারি কি না, আবার আমরা জানি, পরের পেজে চলে যায়, আবার আমরা জানি যে ডেল জি ইজ ইকুয়াল টু ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি, সরি এখানে প্লাস হবে, টি ইন্টু ডি অফ ডেল জি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে ডেল জি মাইনাস ডেল এইচ ইজ ইকুয়াল টু কত পাবো, টি ইন্টু ডি অফ ডেল জি বাই পার্শিয়াল ডেরিভেটিভ ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা পাচ্ছি, এই যে মানটা এটা পেলাম। ঠিক আছে, তো এখন ওই যে আগে যে সমীকরণটা পেয়েছি সেখানে যদি আমি বসিয়ে দিই, আগেরটা দেখাই তাহলে একটু বুঝবে। এই যে এখানে এই মানটা পেয়েছি, এই যে এই মানটার পরিবর্তে টি ইন্টু ডেল ডিজি, টি ইন্টু ডি অফ ডেল জি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, এই যে এই মানটুকু হচ্ছে তোমার হচ্ছে এই টোটাল মানটার হচ্ছে ডেল জি মাইনাস ডেল এইচ। ঠিক আছে, তো এই পুরো মানটা এর পরিবর্তে আমরা কি বসাবো, এই যে এখানে এর পরিবর্তে এইটার পরিবর্তে আমরা বসাবো এইটা, তাহলে যেটা আমরা পাবো যে ডি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ডিজি বাই টি, ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু, যেটা পাচ্ছি আমরা রয়েছে কতটা এখানে মাইনাস ডেল জি, ঠিক আছে, সরি তাহলে এটা ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল জি
মাইনাস ডেল এইচ মাইনাস ডেল জি বাই টি স্কোয়ার, এখানে নিচে যে টি স্কোয়ারটা রয়েছে এটা হচ্ছে সেটা, ঠিক আছে। তো এই যে যেটা করলাম আমি সেটা হচ্ছে এইটার পরিবর্তে আমি যেটা বসিয়েছি সেটা হচ্ছে ডেল জি মাইনাস ডেল এইচ। তাহলে এইটার পরিবর্তে ডেল জি মাইনাস ডেল এইচ, আর এখানে আছে কি মাইনাস ডেল জি, তাই এই বসালাম মাইনাস ডেল জি। এবার ডেল জি, এই ডেল জি কেটে গেল, পড়ে থাকলো কি মাইনাস ডেল এইচ। তাহলে আমরা লিখতে পারছি কি ডি অফ ডিটি del G by T at constant pressure is equal to minus del H by T square, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, প্রমাণ করতে দেয় প্রশ্নতে আসে প্রমাণ করো এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা অনেক সময় প্রমাণ করতে দেয়, ঠিক আছে। তো এটা তোমরা খুবই মানে গুরুত্ব দিয়ে এটা এক্সামের জন্য প্রিপারেশান নেবে, ঠিক আছে। এইটা আর যেটা বললাম গিবস হেলমস ইকুয়েশন, এইটা আর এইটার মধ্যে একটা তোমাদের অবশ্যই দেবে বলে আমি আশা রাখি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই।